শুরু করছি আজকে লেকচার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 3.3 লেকচার 4। আমরা 6-এর 1 পর্যন্ত করেছি। আমরা 6-এর 2 নম্বর অঙ্কটা শুরু করব। একটু ফাস্ট করাবো কারণ আমরা অনেক কিছু জানি, চ্যাপ্টারের প্রায় শেষ পর্যায়ে। সো আমাদের অনেক কথা এখন রিপিট করার প্রয়োজন নেই। 6-এর 2 নম্বর প্রশ্নটা পড়ি। প্রশ্নে বলেছে ত্রিভুজ এবিসি, প্রশ্ন পড়ি, বই নেই সামনে। ত্রিভুজ এবিসি এর এ বি এবং সি শীর্ষত্রয় যথাক্রমে এত এত এত, ডিইএফ বিন্দু তিনটি বাহুগুলোর উপরে এমনভাবে স্থাপিত যেন তারা পরস্পরের অনুপাত হয়, এবং এখন এবিসি আর ডিইএফ এর ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে এদের ক্ষেত্রফলের অনুপাত 3:1। কোশ্চেনটা টাফ, কোশ্চেনটা মোটেই সোজা কিছু না, ঠিক আছে? তাহলে এখন আগে বোঝো যে লজিকটা কি বলছে। ফার্স্ট অফ অল আমরা লিখি, দেয়া আছে এবিসি, ত্রিভুজ এবিসি এর তিনটি শীর্ষ বিন্দু এ 4,-3, বি 13,0, সি -2,9, এইটুকু দেয়া আছে। ফাইন, এখন আসো লজিকটা বোঝো। চিত্রটা আঁকি আমরা একটু। চিত্রটা আঁকার দরকার নাই, বাট বোঝার জন্য আসলে চিত্রটা একটু দরকার আছে। সেইটা হচ্ছে এ বিন্দু 4,-3, এটা বি বিন্দু 13,0, এটা সি বিন্দু -2,9। এখন প্রশ্ন মতে লজিকটা দেখো। প্রশ্ন মতে বই পড়ো, বইতে দেয়া আছে বিডি বাই ডিসি ইকুয়ালস টু সিই বাই ইএ ইকুয়ালস টু এএফ বাই এফবি ইকুয়ালস টু 2 ইন্টু ত্রিভুজ এবিসি ইস টু ত্রিভুজ ইজ ইকুয়ালস টু 2 ইন্টু ত্রিভুজ এবিসি ইজ ইকুয়ালস টু 2, সরি, ইজ ইকুয়ালস টু 2, এইটুকু দেওয়া আছে। তো এই যে 2 দেওয়া আছে, এটা 2 দেওয়া থাকলে এটাকে যদি আমরা 2/1 ধরি, আপত্তি আছে? এটাকে যদি 2/1 ধরি, আপত্তি আছে? তাহলে এই প্রত্যেকটা অনুপাত 2/1 সমান, ইয়েস অর নো? তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, আমরা 3.2-তে যা শিখেছি সেই অনুযায়ী বিডি ইস টু ডিসি ইজ ইকুয়ালস টু 2:1, আবার সিই ইস টু ইএ ইজ ইকুয়ালস টু 2:1, আবার এএফ ইস টু এফবি ইকুয়ালস টু 2:1 লেখা যায়। ওকে, তাহলে এখন তুমি চিন্তা করো, বিডি ডিসি শুধু এইটুকুর মধ্যে থাকো। বি আর সি এর মধ্যে কথা বলা হচ্ছে, তার মানে বি আর সি যে রেখাটা, এর মধ্যে ডি একটা বিন্দু ফর শিওর, এবং এই ডি বিন্দুটা এমনভাবেই আছে যেন বিডি অংশ 2 অনুপাত এবং ডিসি অংশ 1 অনুপাত হয়, ইয়েস অর নো? তার মানে গত অঙ্কতে আমরা করেছিলাম কি, মধ্যবিন্দু। 6-এর 1 নম্বর অঙ্কতে কি করেছিলাম, মধ্যবিন্দু। তো ডিরেক্টলি হয়ে গেছিলো, বাট এই জায়গায় মধ্যবিন্দু না, অন্তর্বিভক্তিকরণ বা বহির্বিভক্তিকরণ। কিন্তু লজিক দেখে আমরা কি বুঝতেছি, এই পাশে আছে বি, এই পাশে আছে সি, মাঝখানে আছে কি, তার মানে অন্তর্বিভক্তিকরণ, ইয়েস অর নো? তাহলে ডি বিন্দুটাতে সে অন্তর্বিভক্ত হচ্ছে 2:1 অনুপাতে। তাহলে সিমিলারলি তুমি আমাকে বলো, এখানে কি আছে, সি এ, কি আছে, সি এ। তাহলে সি এ, তাহলে তার মাঝখানে একটা বিন্দু, মাঝামাঝি কোথাও একটা, ঠিক মাঝখানে না, মাঝামাঝি কোথাও একটা বিন্দু কি থাকবে, ই। তাহলে ইটা কেমন হবে, কোথায় বসবে? সিই এর অনুপাত হবে 2, ই এর অনুপাত হবে 1। সিমিলারলি একইভাবে এ বি, এ থেকে বি, খেয়াল করো, বি থেকে এ না, এ থেকে বি, তার মানে এ থেকে বি এর মাঝামাঝি কোথাও একটা আছে একটা বিন্দু এফ।
যেখানে AF এর অনুপাত 2 আর BF বা FB এর অনুপাত 1, এটার কোনো একটা অনুপাত যদি তুমি ভুল করো বসাইতে, তাহলে অঙ্ক এখানেই শেষ। কথা কি বুঝাতে পারছি? যে তুমি এইখানে বিন্দুটা না বসে এখানে বসাইলা, চিত্র নট নেসেসারি, চিত্র নেসেসারি না, কিন্তু আমার F বিন্দুটা যেখানে বসার কথা ছিল সেখানে তুমি বসাই না বসে এখানে দিলা, তাহলে তুমি অঙ্ক করতে যায় কোথাও না কোথাও একটা ভুল করবা। কথাটা কি বুঝাতে পারছো? সো এখানে আমরা বিন্দুগুলোকে যদি সংযুক্ত করি, এখানে যদি আমরা বিন্দুগুলোকে সংযুক্ত করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? DEF। আগের চ্যাপ্টারের আগের অঙ্কটা অনুযায়ী আমরা ডি বিন্দু, ই বিন্দু, এফ বিন্দু এটা কি ছিল? মধ্যবিন্দু ছিল, হ্যাঁ কি না? আচ্ছা, এখন এটা কি মধ্যবিন্দু? না, এখন এটা মধ্যবিন্দু না। তাহলে এটা কিসের সূত্র? অন্তর্বিভক্তিকরণের সূত্র। তাহলে অন্তর্বিভক্তিকরণের সূত্র অনুযায়ী আমরা এই জায়গায় এই প্রথম অনুপাতটাকে M1 এবং এইটাকে আমরা কি ধরি? M2, রাইট? তাহলে এখানে M1 কত? 2, M1 M2 কত? তাহলে এখন আমি যদি ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, যে এখানে যদি লিখি সুতরাং ডি ইকুইভ্যালেন্ট, তাহলে সূত্র মনে আছে? M1 ইন্টু x2, তাহলে M1 হচ্ছে 2 ইন্টু x2 হচ্ছে -2, এবং যেহেতু অন্তর্বিভক্তিকরণ সূত্র কি? প্লাস। তারপরে M2 1 ইন্টু x1 13 ডিভাইডেড বাই M1 প্লাস M2, অর্থাৎ 2 + 1, এটা গেল x এর মান। সিমিলারলি y এর মান M1 2 ইন্টু y2 9 প্লাস 1 ইন্টু 0 ডিভাইডেড বাই 2 + 1, এই হচ্ছে আমার ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখন আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক যদি নির্ণয় করি, তাহলে এখানে আমাদের -4 + 13 বাই 3, 18 + 0 বাই 3, তাহলে এখানে আমরা পাচ্ছি 9 বাই 3 এবং এখানে আমরা পাচ্ছি 18 বাই 3। তাহলে আমাদের এখানে 3,6, এই হলো আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা যদি আমরা বুঝি, তাহলে একইভাবে ডি বিন্দুর স্থানাঙ্কটা যদি আমরা বুঝি, ঠিক একইভাবে সি বিন্দুর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। CA, তাহলে CA এর ক্ষেত্রে M1 হবে 2, M2 হবে 1, M1 হবে 2 অ্যান্ড M2 হবে কত? 1। আচ্ছা, তাহলে সুতরাং ই বিন্দু স্থানাঙ্ক বের করছি আমরা। তাহলে 2 ইন্টু 4 প্লাস 1 ইন্টু -2 ডিভাইডেড বাই 2 + 1, কমা অ্যাগেইন 2 ইন্টু -3 প্লাস 1 ইন্টু 9 ডিভাইডেড বাই 2 + 1, দেন 8 - 2 বাই 3, কমা -6 + 9 বাই 3। সো এখানে আমাদের আসছে 6/3, 3/3, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 2,1। এই হলো আমাদের ই বিন্দুর স্থানাঙ্ক। একইভাবে আমরা এফ বিন্দুর স্থানাঙ্ক যখন বের করব, তখন আমরা দেখতেছি এ থেকে বি, তাহলে এখানে AF হবে আমার M1 which is 2 এবং FB হবে আমাদের M2 which is 1। এইটাও যদি বসাইতে আমার ভুল হয়, যে একটু আগে বললাম যে F বিন্দুটা এখানে না বসায় যদি আমি ভুলক্রমে এখানে বসাই, তাহলে দেখো আমার M1 এর মান কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো প্রদত্ত লজিক অনুযায়ী চিত্র আঁকাটা ম্যান্ডেটরি না, কিন্তু তুমি এই চিত্রটা নাই, তুমি যদি এই লজিকটা দেখেও বসাইতে কিন্তু পারবা। চিত্র আঁকলে ভালো, বাট এখানে কোথাও তোমাকে কোনো চ্যাপ্টারে কোথাও বলবে না চিত্র বাধ্যতামূলক, যদি না প্রশ্নে চিত্র উল্লেখ থাকে যে চিত্রানুযায়ী। ঠিক আছে? আচ্ছা, গেল ই অ্যান্ড দেন এফ ইকুইভ্যালেন্ট। M1 অর্থাৎ 2 ইন্টু 13 প্লাস 1 ইন্টু 4 বাই 2 + 1, কমা
2 ইন্টু 0 প্লাস 1 ইন্টু -3 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তাহলে এখানে 26 প্লাস 4 বাই 3, দেন 0 মাইনাস 3 বাই 3। সো এখানে আমাদের 30 বাই 3 মাইনাস 3 বাই 3। তাহলে এখানে আমরা পাচ্ছি 10, -1। তাহলে তিনটা বিন্দু ডি এফ এর স্থানাঙ্ক আমরা বের করতে পারলাম। আমরা এগুলো মুছে ফেলবো, তাই আমরা এখানে একটু ডি বিন্দুর স্থানাঙ্কটা কত 3,6, ই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি 2,1 এবং এফ বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি 10, -1। এইটুকু লিখে রাখলাম, ঠিক আছে, 2,1। ওকে, এখন আমাদের প্রশ্নে কি বলছে? প্রশ্ন বলছে ঠিক 6-এর 1-এর অঙ্কের মতো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করো, ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করো এবং দেখাও যে এদের ক্ষেত্রফল পরস্পরের সাথে অনুপাত কত 3:1। গত প্রশ্নটা কি দেখাইছিলাম 4:1, মানে একটা আরেকটার কি 4 গুণ। এখন কি দেখাবো 3 গুণ। কথাটা কি বুঝাতে পারছি? তার মানে ডিইএফ এর 3 গুণ হবে এবিসি, এটা তো বোঝাই যাচ্ছে। ওকে ফাইন, তাহলে আমরা এইগুলো মুছে ফেলি। এখন আমাদের জাস্ট শুধু ক্ষেত্রফল নির্ণয়। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। সো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ। ওকে, তাহলে এখানে আমাদের কত আসবে 4, 13, -2, -3, 0, 9, 1, 1, 1। সো আমরা হাফ থার্ড ব্র্যাকেট 4 এর সাপেক্ষে 0, 9, 1, 1 মাইনাসে মাইনাসে +3, তাহলে 13, -2, 1, 1 অ্যান্ড দেন +1, এখানে আমাদের 13, -2, 0, 9। ওকে, তাহলে হাফ 4, 0, -9 +3, 13 +2 প্লাস, ক্যালকুলেটারে দেখো তো 13, 130, তাহলে কত থাকে 117। দেখো তো ঠিক আছে কিনা, +0। আচ্ছা, তাহলে এখানে আসে -36, এখানে 3, 13, 45, সরি 3, 15, 45, 13 আর যোগ 2, 45 + 117। ঠিক আছে, এই দুটো এটা যোগ করো তো, বলো কত আসে, মানে ব্র্যাকেটের ভিতরে হাফ বা ক্যালকুলেশন করিনি। আচ্ছা, ভাগ করো 2 দ্বারা, 63 বর্গ একক। আচ্ছা, এটা গেল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে আসি ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ। তাহলে ডিতে আছে কত 3, 2, এফে আছে 10, দেন 6, 1, -1, 1, 1, 1। তাহলে হাফ থার্ড ব্র্যাকেট 3, 1, -1, 1, 1 -6, 2, 10, 1, 1 +1, 2, 10, 1, -1। ওকে, হাফ 3, 1 + 1 -6, 2, -10, -2, -10। তাহলে হাফ 3 × 2 -6 × -8 প্লাস এখানে -12, হাফ 6, 48 -12। তাহলে এখানে আসতেছে হাফ 36 + 6, তাহলে 42 অ্যান্ড দেন এখানে আসতেছে 21 বর্গ একক। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু 21, উভয় পাশে 3 গুণ করি, 3 মাল্টিপ্লাইড বাই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু 21 × 3। তাহলে এখানে আমরা পাচ্ছি 3 × ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল
63 আর না লিখি তাহলে এখানে কি চলে আসে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, রাইট। সো আমরা এখন এটাকে অনুপাত আকারে যদি প্রকাশ করি তাহলে অনুপাতটা কিভাবে হবে, দেখো এখানে অলরেডি এবিসি আছে, রাইট। তাহলে আমি এই এবিসিটাকে এখানে যদি রাখি যে ত্রিভুজ এবিসি এখানে রাখলাম, আর এই পাশে আমার কি আছে, ডিইএফ। তাহলে ডিইএফটাকে আমি কোথায় নিয়ে আসলাম বলো, নিচে, ত্রিভুজ ডিইএফ নিচে নিয়ে আসলাম। আর এখানে আমাদের অলরেডি দেখো এই যে 3 গুণ অবস্থা আছে, এই 3টা কোথায় আছে, লবে। আর এবিসি এর জন্য আমরা এখানে কি দিতে পারি, 1। এখন আমি যদি এটাকে সাজায় লিখি, এখন যদি আমি সাজায় লিখি, দেখো 3:1 না, বা 1:3, আমার কাছে প্রশ্ন কি চাইছে, 3:1। তাহলে 3:1 যদি আমাকে লিখতে হয় তাহলে আমরা এইভাবে লিখব। সুতরাং ত্রিভুজ এবিসি ইজ টু ত্রিভুজ ডিইএফ ইজ ইকুয়ালস টু 3:1। ডান, ওকে ফাইন। এটা ছিল আমাদের 6 নম্বর, এবং 6 নম্বর আমাদের শেষ। আমরা 7 নম্বরে চলে যাই, এবং 7 নম্বরটা আমার করানো লাগবে না, কারণ তোমরা একটু প্রশ্ন পড়ে দেখো। প্রশ্ন পড়ে দেখো কি বলছে, ত্রিভুজ এবিসি এর বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে এত এত এত, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। কথা কি বুঝছি, বুঝি নেই, এটা আমি করব না, এখন করবা তোমরা, খেয়াল করো। এটা জাস্ট 6-এর 1 নম্বর অঙ্ক। দেখো এবিসি, এটা কি এবিসি, তোমার কাছে বিন্দু দেওয়া আছে, তার মধ্যবিন্দুগুলো ডি, ই আর এফ এর বিন্দুগুলো দেওয়া আছে। তাহলে ডিএফ দেওয়া আছে মানে কি তুমি ক্ষেত্রফল বের করতে পারবো না, ডিএফেরটা তো পারবা। আর মধ্যবিন্দুতে যদি আমি ত্রিভুজ গঠন করি তাহলে আমি জানি যে তাহলে বড় ত্রিভুজটা কি হবে, ডিএফ এর 4 গুণ। ডান, বুঝছি, লিখো। আচ্ছা, এখন আসো 7-এর 2 নম্বর অঙ্কে। খেয়াল করো 7-এর 2 নম্বর অঙ্ক কত করছিলাম আমরা, হ্যাঁ 7 করছিলাম। 7-এর 2 নম্বর অঙ্ক প্রশ্ন করি, প্রশ্ন না পড়ে শুধু লিখো না, প্রশ্ন পড়ো। কি বলছে, এবিসি ত্রিভুজের মধ্যমাগুলোর মধ্যবিন্দু। একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের মধ্যমা আছে, সেই মধ্যমাগুলোর আবার মধ্যবিন্দু। পয়েন্টটা বুঝতে পারছি? তাদের আবার বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন বলছে কি, মধ্যমাগুলোর মধ্যবিন্দুর সাহায্যে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে আমাকে কি বলছে, ফাইনালি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে কোন ত্রিভুজটি, ত্রিভুজ এবিসি এরই তো নাকি? কথাটা কি বুঝতে পারছি? ত্রিভুজ এবিসি এরই তো। তাহলে আগে চিত্রটা বোঝো, হ্যাঁ, চিত্র আঁকা ম্যান্ডেটরি না, বাট আবার কিছু কিছু ক্ষেত্রে না আঁকলে কিছুই বুঝবো না। ধরো আমার এই হচ্ছে আমার ত্রিভুজ এবিসি, বর্ণনা আমি পরে লিখতেছি। এই হচ্ছে আমার ত্রিভুজ এবিসি। তাহলে এর মধ্যমা কাকে বলে? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখা, রাইট। শীর্ষবিন্দুর সাথে বিপরীত বাহুর মধ্যবিন্দু, সেটা যে এক্স্যাক্টলি লম্ব হবে এমন কোনো নিশ্চয়তা আছে না। সেটা লম্ব হবে যদি সেটা সমবাহু ত্রিভুজ হয়, রাইট। আচ্ছা ফাইন, তাহলে এই হচ্ছে আমাদের 3টা মধ্যমা। আমরা জানি মধ্যমা ত্রয়ের ছেদবিন্দুকে আমরা কি বলি, ভরকেন্দ্র। ভরকেন্দ্রতে কোন অনুপাতে বিভক্ত হয়? 2:1। 2:1, মাঝামাঝি তো না, না মাঝামাঝি না। তাহলে এখন আসো, তাহলে আমাদের কি আছে, এই মধ্যমাগুলো, তাহলে নাম দেই মধ্যমাগুলোর। আচ্ছা, তাহলে সেই এ ডি বিই সি এফ নাম দিলাম। এখন এই মধ্যমাগুলোর কি বলছে, মধ্যবিন্দু। মধ্যমাগুলোর কি বলছে, মধ্যবিন্দু। তাহলে এই পেলাম আমি একটা মধ্যবিন্দু, সাপোজ, হ্যাঁ, এই পেলাম আমি একটা মধ্যবিন্দু, এই পেলাম আমি একটা মধ্যবিন্দু, হ্যাঁ কি না, মধ্যমাগুলোর মধ্যবিন্দু। এখন মধ্যমাগুলোর মধ্যবিন্দুকে আমার প্রশ্নে কোনো নাম দেয় নেই, প্রশ্নে কোনো নাম দেয় নেই। তাহলে আমি নাম দিই, এবিসি দেওয়া শেষ, ডিএফ দেওয়া শেষ, তাহলে এখন দিই পিকিউআর। ঠিক আছে, তাহলে আমি এখানে 3টা বিন্দুর নাম দিলাম, এটা পি, এইটা কিউ, এইটা আর। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হলো আমার ত্রিভুজটা, এই হলো আমার ত্রিভুজটা। এখন এইটার সাহায্যে আমাদের বলছে মূল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে। কীভাবে বের করতে, তাহলে এটা একটু জেনে রাখি, লিখো, নোট করো, নোট করো। ত্রিভুজের মধ্যমা ত্রয়ের
বিন্দুর সাহায্যে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এর 16 গুণ হবে মূল ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে আমরা যে পিকিউআর এর ক্ষেত্রফল বের করব, সেই পিকিউআর এর ক্ষেত্রফলকে 16 দিয়ে গুণ করলে আমরা এবিসি এর ক্ষেত্রফল পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে আপনি এটা কিভাবে লিখলেন? যদি আমাদের কাছে এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকতো, আমি প্রমাণ করে দেখাইতাম, এবং আমরা সেভাবেই করছি কিনা। এই যে আমরা বললাম যে মধ্যবিন্দুগুলোর সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয়, অর্থাৎ ডিই, ইএফ এবং ডিএফ যোগ করলে তো ডিইএফ পাই। 6-এর 1 নম্বর অঙ্কটা কি ছিল? এবিসি বিন্দু দেওয়া ছিল, বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল কিনা, ডিইএফ দেওয়া ছিল, এবং আমরা প্রমাণ করে দেখাইছি যে হ্যাঁ একটা আর একটা 4 গুণ। বাট এখন এই প্রশ্নে আমাদের কাছে শুধু কি দেওয়া আছে? পিকিউআর দেওয়া আছে। আমাদের কাছে কি এবিসি দেওয়া আছে? না, দেওয়া নাই। তাহলে আমরা যদি এটা দেওয়া না থাকে, এখন 6-এর 1-এর অঙ্কের সাহায্য নিয়ে আমরা 7-এর 1 করছি কিনা। এখন যদি আমি এই পিকিউআরের সাথে এবিসি এর রিলেশনটা না জানি, তাহলে কি আমি এটা লিখতে পারবো? এই হচ্ছে সেই রিলেশন। কথাটা কি বুঝতে পারছি? তাহলে লিখি, দেয়া আছে ত্রিভুজ এ বি সি এর মধ্যমা ত্রয় এডি, বিই এবং সিএফ এর মধ্য বিন্দু যথাক্রমে কথাটা দিতে হবে, যথাক্রমে পি বিন্দুর স্থানাঙ্ক কত? 1,2, 1,2, 4,4, 2,8। তাহলে পি হবে 1,2, কিউ 4,4 এবং আর 2,8। বুঝতে পারছি? এর পরেরটা কি সহজ কিনা? সুতরাং ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল হাফ 142,248,111 হাফ 1 তার সাপেক্ষে বিস্তৃত 4811 মাইনাস 2 4211 প্লাস 1 4248 হাফ 4 minus 8 minus 2 4 minus 2 32 minus 8 তাহলে minus 4 minus 2 into 2 plus 24। ওকে, এটা কিন্তু এই লেখাটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে আমরা জানি আকারে থাকবে, ঠিক আছে? সো আমরা এখানে হাফ -4 প্লাস 24, তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 16। সেখান থেকে আমরা কত পাচ্ছি? 8 বর্গ একক। এরপরে হচ্ছে আমরা জানি এই কথাটা, ঠিক আছে? তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 16 ইন্টু 8 কত আসে? 96 মনে হয়, 96, রাইট?
বর্গ একক। 128 শেষে 416 কত? ও হ্যাঁ, ও সরি 416 আমি 448 হিসাব করতেছিলাম। ঠিক আছে, আচ্ছা 7-এর 2 শেষ, 8-এর 1 প্রশ্ন করি। ত্রিভুজ ও পি কিউ এর শীর্ষত্রয় 0 0 এত এত হলে দেখাও যে আলফা ইজ ইকুয়ালস টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে এবং সবচেয়ে বড় মানটি বের করো। তার মানে ক্ষেত্রফলই নির্ণয় করতে হবে, বাট তার উপর একটা কন্ডিশন দিয়ে দিছে। ঠিক আছে, ক্ষেত্রফলই বের করতে হবে, তার উপর একটা কন্ডিশন দেওয়া আছে। এটা কি চিত্র আঁকার কোনো দরকার আছে? চিত্রের বাহুগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? না, তার মানে এখানে চিত্র আঁকার কোনো দরকারই নেই। তাহলে 8 নাম্বার, বিন্দুগুলোর কি কোনো নাম দেওয়া আছে? কথা বলেন না। তাহলে মনে করি এবং এইটা যে ত্রিভুজ সেটা কি প্রশ্নে বলা আছে? এটা কি বলা আছে নাকি বিন্দু বলা আছে? শুধু বলা আছে ত্রিভুজ। তার মানে মনে করি ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি তো বলতেই পারবো না, বলে দিয়েছে তো ওপি কিউ। তাহলে ওপি কিউ এর 3টি শীর্ষ। তাহলে তো মনে করি কথাটা লেখার দরকার ছিল না। 3টি শীর্ষ, ও হচ্ছে 0 0, ডেফিনেটলি ও হবে 0 0। পি হচ্ছে এ কস বিটা কমা মাইনাস এ সাইন বিটা ওপি কিউ। তাহলে কিউ হচ্ছে এ সাইন আলফা কমা এ কজ আলফা। এই হলো ওপি কিউ। ওকে, এখন কি বলছে সেটা পরের কথা, ক্ষেত্রফল বের করতে হবে, এটুক তো শিওর। তাহলে শুরু করি। সুতরাং ত্রিভুজ ওপি কিউ এর ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজ ওপি কিউ এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু হাফ 0 এ কস বিটা এ সাইন আলফা দেন 0 মাইনাস এ সাইন বিটা এ কস আলফা 1 1 1। তাহলে অলরেডি এটা আমাদের জন্য বিস্তৃতিকরণ করাটা সোজা। তাহলে হাফ প্লাস 1 এর সাপেক্ষে বিস্তৃত করছি, এ কস বিটা এ সাইন আলফা মাইনাস এ সাইন বিটা এ কস আলফা। এখন আমরা লব থেকে একটা এ, হর থেকে একটা এ কমন নিতে পারি। তাহলে কমন নিয়ে আমরা বাইরে 2টা এ যেহেতু নিচ্ছি, এ ইন্টু এ, তাহলে ভিতরে আমাদের কি রইল? কস বিটা মাইনাস সাইন বিটা সাইন আলফা কস আলফা। এখন হাফ এ স্কোয়ার গুণ যদি করি তাহলে কস আলফা ইন্টু কস বিটা মাইনাসে মাইনাসে প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা। 7.2 মনে পড়ে? কিসের সূত্র? এ মাইনাস বি, রাইট? তাহলে হাফ এ স্কোয়ার কস আলফা মাইনাস বিটা, এইটা হলো বর্গ একক, রাইট? ওকে ফাইন। এখন আসো কন্ডিশনের ব্যাপার, বোঝার চেষ্টা করো। প্রশ্নটা আরেকবার পড়ো। প্রশ্ন পড়তে বললে প্রশ্নটা পড়বা, 2-3 বার প্রশ্নটা পড়বা একটা অঙ্ক করানোর সময়। দেখো কি বলছে, আলফা ইজ ইকুয়ালস টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সবচেয়ে বড় হয়। এটা আমাকে দেখাইতে হবে। আমি কি এখন লিখতে পারবো আলফা ইকুয়ালস টু বিটা? এটা আমাকে দেখাইতে হবে। দেখাও যে আলফা ইজ ইকুয়ালস টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে এবং সবচেয়ে বড় মানটি নির্ণয় করো, সেটা পরের কথা। কিন্তু আমার এখানে তো আমি লিখতে পারতেছি না আলফা ইজ ইকুয়ালস টু বিটা, দেয়া আছে আলফা ইকুয়ালস টু বিটা, লিখতে পারবো না। ফাইন, এখন আসো
তোমরা নর্মালি এই জায়গাটার কথা চিন্তা করো, হাফ এ স্কোয়ার কজ আলফা মাইনাস বিটা, এই জায়গায় তুমি চিন্তা করো হাফ, এটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এ যদি তুমি প্রশ্নের দিকে তাকাও, এটাও কি একটা কনস্ট্যান্ট ভ্যালু না? এর নাম, এটা এ কী হবে? এখানে কোনো একটা নাম্বার হবে, কোনো একটা কী হবে? নাম্বার হবে। তুমি দেখো তো এই জায়গায় চেঞ্জ হওয়ার মতো জায়গা কোনটার উপরে এই মানটা বাড়তে পারে কমতে পারে? কোণের মানটা, আলফা মাইনাস বিটা, এটার মান যদি বাড়ে বা কমে তাহলে এই ওভারঅল জিনিসটার মান বাড়বে বা কমবে। কথাটা কি বুঝাতে পারছে? ধরো এইটার মান 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে পুরোটা 0। যদি এটার মান 0 ডিগ্রি হয়ে যায় তাহলে পুরোটা 1, মানে 1 মানে হাফ এ স্কোয়ার, রাইট? তাহলে কন্ট্রোল করতেছে কি এই মানটাকে? কোন আলফা মাইনাস বিটা এই জিনিসটা কন্ট্রোল করতেছে, রাইট? তাহলে আমার শর্তটা কোথায় বসাতে হবে? এই জায়গায়। তাহলে আমাদের বলছে যে ত্রিভুজের সর্বোচ্চ মান কোথায় হবে, তাহলে কজের মান সর্বোচ্চ কত? +1 না? কজের মান সর্বোচ্চ কত? +1। তাহলে আমরা এখন বলতে পারি যে ত্রিভুজটির ক্ষেত্রফল সর্বোচ্চ হবে যখন কজ আলফা মাইনাস বিটা এর মান সর্বোচ্চ হবে, এই কথাটা বলতে পারি। আচ্ছা, তাহলে কজ আলফা মাইনাস বিটা এর মান সর্বোচ্চ 1 সমান আমরা কি বসাইতে পারি বলো তো? কজ 0 ডিগ্রি বসাইতে পারি। তাহলে উভয় পাশ থেকে কজ যদি সরাই দেয় তাহলে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু 0, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু বিটা প্রমাণ হইল। বুঝতে পারছি? তাহলে এখন আমরা বলতে পারি এখানে ত্রিভুজের ক্ষেত্রফল সর্বোচ্চ হবে যদি কজ আলফা মাইনাস বিটা এর মান সর্বোচ্চ হয়। তাহলে আলফা মাইনাস বিটা এর মান যদি সর্বোচ্চ হয় তাহলে কজ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু +1 হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে কজ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু কজ 0, উভয় পক্ষ থেকে কজ সরাই দিলে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু 0, সুতরাং আলফা ইকুয়ালস টু বিটা। ঠিক আছে? তাহলে আলফা ইজ ইকুয়ালস টু বিটা হলে অটোমেটিকলি কি চলে আসে? কজ 0। আর সেইটা হলেই আমার কি মান আসে? সর্বোচ্চ মান। তাহলে সর্বোচ্চ মানটা কত? হাফ এ স্কোয়ার, রাইট? সর্বোচ্চ মানটা কত? হাফ এ স্কোয়ার। এটুকু কি বুঝতে আর বাকি আছে? তাহলে আমরা এখন বলতে পারি সুতরাং নির্ণেয় সর্বোচ্চ ক্ষেত্রফল একটা লাইন এক্সট্রা এখানে লিখতে পারো, হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু 0, হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু কজ 90 কজ 0, তারপরে হাফ ইন্টু এ স্কোয়ার, এইভাবে লিখে দাও বর্গ একক। ঠিক আছে? ওকে। 9 নাম্বার প্রশ্ন পড়ি। 9 নাম্বার প্রশ্ন পড়ি। ABCD একটি চতুর্ভুজ, এর শীর্ষবিন্দু ABCD দেওয়া আছে, এর ক্ষেত্রফল 0 হবে কে এর মান? আমরা কি এতক্ষণ কি করতেছিলাম? ত্রিভুজ। হঠাৎ করে চতুর্ভুজ চলে আসছে। স্যার সূত্র তো শিখছি ত্রিভুজের, চতুর্ভুজের সূত্র কি শিখছি? কিসের সূত্র শিখছি? ক্লাস 10-এ শিখছি। চতুর্ভুজ, পঞ্চভুজ বা যে কোনো রকমের বিন্দু দেওয়া থাকলে তার সূত্র আমরা শিখছি। তাহলে এখন স্যার আমরা এখন কোনটা ইউজ করব? ওকে, হ্যাঁ 10-এরটাই। এখন আমাকে যদি বলতো যে শুধুমাত্র ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো, যদি এরকম কোনো কিছু বলতো, আবারও বলতেছি ABCD 4টা বিন্দু দেওয়া আছে, প্রশ্নের দিকে তাকাইতে হবে। ABCD 4টা বিন্দু দেওয়া আছে, যদি বিন্দুগুলো পূর্ণ বিন্দু দেওয়া থাকতো তাহলে আমি কি করতাম? কর্ণ বরাবর হাফ ক্ষেত্রফল বের করে 2 দ্বারা গুণ করে দিতাম। কথাটা কি বুঝছি না বুঝি নাই? কষ্ট কম হইতো। কিন্তু এখন আমার বিন্দুগুলো কি পূর্ণ নাকি অপূর্ণ? অপূর্ণ। আমরা জানি না কে এর মান কত, তাহলে আমরা 9-10-এর প্রসেসেই করব। এবং এটা কিন্তু আমার অলরেডি বইতে আছে, এমন না যে এটা আমরা ব্যবহার করতে পারবো না। তুমি ঠিক যদি আগের অংশতে যাও তাহলে দেখবা তোমার এখানে লেখাই আছে যে উদাহরণ 4 তো আছে, কিন্তু উদাহরণ 4-এর আগে দেখো যেখানে ব্যাখ্যা করা আছে তার দ্রষ্টব্য 1-এর উপরে,
দ্রষ্টব্য একের উপরে x1 y1 x2 y2 x3 y3 এরকম xn yn দ্বারা গঠিত বহুভুজের ক্ষেত্রফল। কথাটা কি বুঝাতে পারছি? তার মানে এটা এমন না যে বইয়ের বহির্ভূত কোনো কিছু আমরা ব্যবহার করতেছি। আচ্ছা, ওকে, তাহলে 9-এর 1 নম্বর, 9-এর 1 নম্বর কি বলছে? দেয়া আছে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল কেন, চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু, 4টি শীর্ষ বিন্দু এ দেওয়া আছে 1,2, বি দেওয়া আছে -5,6, সি দেওয়া আছে 7,-4 এবং ডি দেওয়া আছে k,-2। ঠিক আছে, এখন আমাদেরকে বলছে যে এর ক্ষেত্রফল শূন্য হলে কে এর মান কত, এর ক্ষেত্রফল শূন্য হলে কে এর মান কত। তাহলে আমরা লিখি, সুতরাং ত্রিভুজ সুতরাং ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল, এখানে একটা কোশ্চেন আমি এক্সপেক্ট করতেছিলাম যে স্যার চিত্র আঁকবো কিনা, কারণ ঘড়ি কাটা বিপরীত দিকে ঘূর্ণনের বিষয় আছে কিনা। হ্যাঁ, এই তো গুড। মনে করে দেখো ক্লাস 10-এর একটু পড়া, যে আমরা ABCD তারপরে যদি 5টা বিন্দু 6টা বিন্দু দেয়া থাকতো এবং সেই বিন্দুগুলো যদি পূর্ণ থাকতো আমরা গ্রাফে বসাইতাম, রাইট? আমরা গ্রাফে বসাইতাম, কিন্তু আমার যদি একটা বিন্দু অপূর্ণ থাকে তাহলে কি আমরা গ্রাফে বসাইতাম? আমার এখানে অপূর্ণ বিন্দু, তাই গ্রাফে বসানোর সুযোগ নেই। বুঝাতে পারছি? তাহলে সিরিয়ালটা কীভাবে মেনটেন করব, কোনটা আগে কোনটা পরে, যেভাবে দেওয়া আছে সেভাবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যা দিয়ে শুরু তা দিয়ে শেষ। তার মানে 1 2 -5 6 7 -4 k-2 1 2 গুণের প্রসেস মনে আছে? ফাইন। তাহলে হাফ 6 + 20 -14 + 2k, মাইনাসে +10 -42 + 4k + 2। দেখো ভুল হয়েছে কিনা। আচ্ছা, হাফ এখানে হচ্ছে 26, যোগ করো একটু, 26 36 আর হ্যাঁ -4k হবে কেন? দাঁড়াও, আমি ভুল করছি। আচ্ছা, না, মাইনাসে প্লাস, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যোগ করো 26 36 38, তাহলে 38, আর এখানে কত আছে? -56, আর এখানে রয়েছে কত? 6k। কত আসে? বলো, 6k -18। তাহলে হাফ যদি কাটাকাটি করে দেই তাহলে 3k -9 বর্গ একক। বলো প্রশ্ন মতে এটা সমান সমান কত? তাহলে কে এর মান কত চলে আসে? সুতরাং k = 3। ঠিক আছে। আচ্ছা, এখন 9-এর 2 নম্বর প্রশ্নটা পড়ি। কি বলছে? একটি চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো যথাক্রমে এত 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 এত, দেখাও যে এর ক্ষেত্রফল শূন্য। দেখাও যে এর ক্ষেত্রফল শূন্য মানে কি? নির্ণয় করবো ক্ষেত্রফল শূন্য। এই প্রসেসে করে ফেলো।
এখানেও চিত্র আঁকার কোনো বিষয় আছে? চিত্র আঁকা যাবে আদৌ? আচ্ছা, এখন 10-এর 1 নম্বর প্রশ্নটা পড়ি। কি বলছে? ABCD 4টি বিন্দু, কোনো ত্রিভুজ না, কোনো চতুর্ভুজ না, কিছু না। ABCD 4টি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত। আচ্ছা, এখন বলছে CD রেখাকে AB রেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। CD রেখা, ও আচ্ছা, আরেকটা জিনিস তো আমার দেখানো লাগতো, এটা মিস হয়ে গেছে। আমরা অঙ্ক লাস্ট কোনটা করছি? 9-এর 2 নম্বর অঙ্কটা অঙ্ক করাচ্ছি না, চিত্রটা একে বুঝাই। আমরা বলেছি যে কোনো বিন্দুর স্থানাঙ্ক নাই, দ্যাটস ওয়াই আমরা কি করতে পারি না, চিত্রে বসাতে পারি না। কিন্তু এর মান না জানলেও এটা যে প্লাস কোন দিকে মাইনাস কোন দিকে সেটা কি বুঝি? বলো, প্রথম বিন্দুটা কি দেওয়া আছে? A,0। তুমি বলো A,0 কোথায় হবে? এই বিন্দুতে হবে না? এরকম একটা বিন্দুতে? ইয়েস অর নো? আচ্ছা, তারপরের বিন্দুটা কি বলা আছে? -B,-B,0। তাহলে -B আমি কোন দিকে ধরবো? এই পাশে। আচ্ছা, তাহলে এটা হলো আমার -B,0। আচ্ছা, তারপরে কি বলা আছে? 0,A। তাহলে কোটি দেওয়া আছে, তাহলে 0,A, তাহলে এইটা 0,A। তারপরে কি দেওয়া আছে? 0,-B, তাহলে কোথায়? এখন যদি আমি OX-কে ঘড়ির কাঁটা ধরে, দেখো যে ঘড়ির কাঁটা ধরাটা কেন গুরুত্বপূর্ণ, যেটা ক্লাস 9-10-এ হয়তো আমরা ওরকম এক্সাম্পল দিয়ে দেখাতে পারিনি, বাট এই জায়গায় এই জিনিসটা, এই অঙ্কটা শিখে রাখার দরকার। এখানে এটা যদি একটা চতুর্ভুজ গঠন করে, ঘড়ির কাঁটাটা কেন গুরুত্বপূর্ণ? আমরা মান বের করছি কত? ক্ষেত্রফল 0। এটা ঠিক আছে, আমি এখন যেটা দেখাইতে যাচ্ছি সেটাও ঠিক আছে, সেটাও ঠিক হবে। কারণ কি, আমাদের এক একটা জিনিস সলভ করার জন্য ডিফারেন্ট থিওরি আছে, কিন্তু এই থিওরিগুলো আবিষ্কার হয় কখন ডিফারেন্ট কন্ডিশনের উপরে ভিত্তি করে, হ্যাঁ কি না? সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ডের মিনিং কি অলওয়েজ সেমই হয়? সিচুয়েশনের উপর বেস করে মিনিং চেঞ্জ হয়। ঠিক তেমনিভাবে একই অঙ্ক, উত্তর ডিফারেন্ট, কারণ আমরা ডিফারেন্ট পদ্ধতি ব্যবহার করছি। কিসের উপর ভিত্তি করে? ডিফারেন্ট শর্তের উপরে ভিত্তি করে। যেমন আগেরটায় ঘড়ির কাঁটার ঘূর্ণন ব্যবহার করিনি, এখন যদি আমি ঘড়ির কাঁটার ঘূর্ণন ব্যবহার করি, তাহলে আমরা যদি ঘড়ির কাঁটার ঘূর্ণন ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে OX-কে যদি আমরা ধরি AO, OA, -BO, O-B, আবার AO, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাবো ½ A², এই যে এটা, রাইট? তারপরে কত? 0, তারপরে কত? +B², তারপরে 0, এই গেল প্লাসের পার্ট, -0, মাইনাসে +AB, 0, মাইনাসে, তাহলে তুমি দেখো A² + 2AB + B² আসছে, তাহলে ½ × A + B² চলে আসে না? তুমি কি এটা ভুল বলতে পারবা? তাহলে এখানে আমার কন্ডিশন লিখতে হবে কি, যে আমরা যেটা করছি সেটা ঠিক আছে, বাট ঘড়ির কাঁটার বিপরীত দিকের ঘূর্ণন বিবেচনা করে বিন্দুগুলোকে স্থানাঙ্ক ব্যবস্থায় বসানোর পরে কেমনভাবে বসাইলাম? প্লাস মাইনাসের উপরে ভিত্তি করে বসাইছি, ধনাত্মক ঋণাত্মকের উপরে ভিত্তি করে বসাইছি, মানের উপরে ভিত্তি করে বসানোর সুযোগ আমার কাছে নাই। ধনাত্মক ঋণাত্মকতার উপর ভিত্তি করে বসিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন করলে ক্ষেত্রফল কিন্তু চেঞ্জ হয়। তাইলে আমার এই প্রশ্নে যদি বলে দিছে ক্ষেত্রফল 0, বলে দিছে দেখাও যে ক্ষেত্রফল 0, যদি ক্ষেত্রফল 0 না বলে যে ক্ষেত্রফল নির্ণয় করো বলছে, তখন কি করতাম? তখন যদি আমি ক্ষেত্রফল 0 নির্ণয় করতাম, কেউ কাটতো না। তখন যদি আমি এভাবেও করতাম, তাহলে কি কেউ কাটতো না? সো এটা লিখে রাখো, এবং এই কন্ডিশন যেটা আমি বলছি সেটা লিখে রাখো। 10-এর 1 নম্বর, 4টা বিন্দু দেয়া আছে, ABCD 4টা বিন্দু দেওয়া আছে, এবং এখানে বলা হয়েছে যে CD রেখাকে AB রেখা ই বিন্দুতে বিভক্ত করে কোনো একটা অনুপাতে। অনুপাত বলা নাই, বলছে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তার মানে এখানে আমার অনুপাতটা বের করতে হবে, এবং এটা প্রশ্ন করে যদি আমরা চিত্র আঁকি, দেখো এই হলো আমার CD রেখা,
সিডি রেখা, সিডি রেখাকে বিভক্ত করবে কে? এটা কি প্রশ্ন বলে দেওয়া আছে শিওর? আচ্ছা, তো আমরা র্যান্ডম এখানে একটা ধরলাম এবি রেখা, ঠিক আছে। এখন সিডি রেখা কে বিভক্ত করবে এবি রেখা, আমি এভাবে ধরছি, তুমি উপর নিচে ধরো, এভাবে ধরো, একভাবে ধরলেই হলো। মানে একটা রেখা আর একটা রেখাকে ক্রস করার সময় তো হয় খণ্ডন করে, ছেদ করে, বিভক্ত করে, কিছু তো করে, ক্রস তো করতে হবে, ছেদ তো করতে হবে। তো আমি এভাবে ধরছি, তুমি যেভাবে ইচ্ছে সেভাবে ধরো। আচ্ছা, তাহলে আমি ধরলাম এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এবং যে বিন্দুতে খণ্ডন করলো সেই খণ্ডিত বিন্দুটা হলো ই। এখন আমাকে বলছে যে এবি রেখাটা সিডি রেখাকে যে অনুপাতে বিভক্ত করে, সিডি রেখাকে যে অনুপাতে বিভক্ত করে, তার মানে সিডি রেখার সিই বরাবর অনুপাত এবং ইডি বরাবর অনুপাত আমাকে বের করতে বলছে, হ্যাঁ কি না? বুঝতেছি, বুঝতেছি, ফাইন। তাহলে এখন সি বিন্দুর স্থানাঙ্ক, মানে স্থানাঙ্কগুলো বসাই, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। সি কোথায় আছে? এ বি সি ডি। সি হচ্ছে -1,2, ডি হচ্ছে 4,-5, এ হচ্ছে 0,-1 এবং বি হচ্ছে 15,2। আচ্ছা, ঠিক আছে। এখন সিডি রেখা তো বিভক্ত হয়েছে, বিভক্ত কে হয়েছে? লজিক বোঝো, মনে হইতে পারে এত ছোট জিনিস কেন পেঁচাচ্ছি, এই কথার মধ্যে একটু ঘুরায় দিলে এটা অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আমি এই জায়গায় যদি বলি এবি রেখাকে সিডি রেখা বিভক্ত করছে, অঙ্কের সম্পূর্ণ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো কথাগুলো বোঝো আমি কোথায় ফোকাস করতেছি। বিভক্ত কে হয়েছে? বিভক্ত হয়েছে সিডি রেখা। তাহলে অনুপাতটা সিডি রেখা বরাবর আমি দিব না, অর্থাৎ M1 M2, নাকি এবি রেখা বরাবর দিব? সিডি রেখা বরাবর দিব। আচ্ছা, বিভক্ত কে করছে? এবি রেখা। ই বিন্দুটা সিডি রেখার মধ্যেও আছে, এবি রেখার মধ্যেও আছে, কথাটা কি বুঝতেছি? এখন তাহলে আমার M1 আর M2 এর মান বের করতে হবে, মানে অনুপাত বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক কি আমরা জানি? না, ই বিন্দুর স্থানাঙ্ক জানি না। ই বিন্দুর স্থানাঙ্ক কি নির্ণয় করা সম্ভব? না, মানে এটা পসিবল রাশি দিয়ে আসবে, এমনিতে পসিবল না। তাহলে আমরা ক্ষেত্র, মানে যদি ই বিন্দুর স্থানাঙ্কটা জানতাম তাহলে না M1 M2 বের করতে পারতাম। তাহলে আমরা এখন বের করব কিভাবে? আচ্ছা, এখানে আমরা ক্ষেত্রফলের কনসেপ্টটি ব্যবহার করব। দেখো কিভাবে, আগে লেখো। দেয়া আছে এ 0,-1, বি 15,2, সি -1,2 এবং ডি 4,-5 প্রদত্ত চারটি বিন্দু, প্রদত্ত চারটি বিন্দু, ফাইন। এখন বা এখানে সিডি রেখাকে এবি রেখাটি ই বিন্দুতে M1:M2 অনুপাতে বিভক্ত করেছে। এখন আমরা ই বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি M1 × 4 প্লাস M2 × -1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, কমা M1 × -5 প্লাস M2 × 2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে 4M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, কমা -5M1 প্লাস 2M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2।
ই বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে m1 m2 বের করবো কীভাবে? ওকে, আবার সেই একই প্রশ্ন। আমরা কাকে বিভক্ত করতেছি? কার দ্বারা? তাহলে এবি রেখার মধ্যেও ই বিন্দুটা আছে। এখন এবি রেখার মধ্যে যেহেতু ই বিন্দুটা আছে, তাহলে এ ই বি, এই যে তিনটা বিন্দু, এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 0। তাহলে এখন আমরা যদি বলি যে এ ই বি বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কত? 0। এখন সেখান থেকে আমরা m1 আর m2 এর অনুপাত বের করতে পারবো। এখন তাহলে কোশ্চেন হইতে পারে, তোমাদের কাছ থেকে এটা কোশ্চেন আসা উচিত ছিল, সেটা হচ্ছে যে সিইডি নিয়ে আমরা কেন কাজ করলাম না? কারণ সিইডি এর ভিতরেও তো ই বিন্দু আছে, সিইডি বিন্দু নিয়েও তো ত্রিভুজ গঠন করে আমি ক্ষেত্রফল 0 বসাইতে পারতাম না। এটা সবসময় মাথায় রাখবা, যাকে বিভক্ত করব তাকে নিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো না। যার দ্বারা ক্ষেত্রফল মানে যার দ্বারা বিভক্ত করতেছি তার বিন্দু তিনটা নিয়ে ক্ষেত্রফল 0 বিবেচনা করতে হবে। কথাটা কি বুঝাতে পারছে? কথাটা কি বুঝাতে পারছে? তাহলে এখন আমরা লিখব এখানে এ কমা ই কমা বি বিন্দু তিনটি সমরেখ হওয়ায় এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তাহলে হাফ এ বিন্দু 0, তারপরে ই বিন্দুতে কি আসবে? 4m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, x1 x2, আর বি বিন্দুর ক্ষেত্রে কত আসবে? 15। তাহলে -1 এখানে কি আসবে? -5m1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, অ্যান্ড এখানে আসবে 2, 1 1 1। ওকে, এখন আমরা যদি ফার্স্ট কলামটা ধরি, ফার্স্ট রোটা ধরি, ফার্স্ট রো ধরে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা একটা 0 পাচ্ছি। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে কি আমরা রো থেকে রো বিয়োগ দিব কিনা। এখানে যদি রো থেকে রো বিয়োগ দিই আরও কমপ্লিকেটেড হবে জিনিসটা। সো সেইটা না করে আমরা সরাসরি বিস্তৃত করার চেষ্টা করি। তো প্রথম 0টা আমরা নিব না, তারপরেরটা হচ্ছে মাইনাসে মাইনাসে +1। তাহলে সারিবাদ কলামবাদ যদি আমরা দেই তাহলে আমাদের কাছে এখানে থাকবে 4m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, অ্যান্ড এখানে আমাদের থাকবে 15, অ্যান্ড এখানে থাকবে 1 1, অ্যান্ড দেন +1 এর সাপেক্ষে আবার আমরা বিস্তৃত করব লাস্টেরটা। তাহলে সারিবাদ কলামবাদ দিলে 4m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 15, আর এখানে বসবে -5m1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 2। প্রশ্ন মতে এই ক্ষেত্রফল সমান সমান কত? 0। তাহলে এটা সমান সমান আমাদেরকে 0 বসায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল এই হাফটাকে আমি 0-র সাথে গুণ করে হাফটাকে বাদ দিয়ে দিই, আর লিখবো না হাফ। এখন আমরা এখানে আর এইভাবে যদি গুণ করি তাহলে 4m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এখানে -15, এটা গেল প্রথম পার্ট। আর এখানে কোথায়? আচ্ছা, এখানে আমাদের 8m1 মাইনাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 মাইনাস এখানে রইল, তাহলে 15 × 5 দাও তো কত হয়? 5 15 75, -75 m1 এবং প্লাস 30 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, আচ্ছা এখন চিন্তা করি যে এখানে আমাদের
কোনো ব্র্যাকেটের কোনো কাজ আছে? না, কোনো ব্র্যাকেটের কাজ নাই। ঠিক আছে, তাহলে এখন চিন্তা করি নিচের হরগুলো সব সেম। ওকে, তাহলে হরগুলো যদি সেম হয় তাহলে m1 প্লাস m2 হর যদি সেম হয় 4m1 মাইনাস m2 মাইনাস 15m1 মাইনাস 15m2 প্লাস 8m1 মাইনাস 2m2 মাইনাসে মাইনাসে প্লাস 75m1 মাইনাস 30m2 ইকুয়ালস টু 0। এখন এই জিরোর সাথে m1 m প্লাস m2 যদি কাটাকাটি গুণ করি আড়াআড়ি তাহলে এটা ম্যানেজ হয়ে যায়। তাহলে এখন আমাকে ক্যালকুলেট করে বলো m1 কয়টা আছে। দেখো 4 যোগ 8 যোগ 75 করছো, মাইনাস 15 করছো। দেখো আর কোনো m1 আছে না, কত আসছে 72m1। আচ্ছা এখন আসে m2 প্লাস অবস্থায় নাই, একটা 15টা 2টা 30টা সব মাইনাস, মাইনাস 48m2 ইকুয়ালস টু 0। তাহলে 72m1 ইজ ইকুয়ালস টু 48m2। 72 ডিভাইডেড বাই 48 দাও তো কত আসে? বের হয়ে গেছে 3/2। সুতরাং m1 ইস টু m2 ইজ ইকুয়ালস টু 3:2। দীর্ঘ নিঃশ্বাস মূল্য তো শুনো, মনে হয় যে থাকার বললাম না, না 2/3। ও 2/3 হবে, হ্যাঁ 2/3 হবে, 2/3 হবে। অ্যান্সার দেখো তো কত, 2:3। ওকে, আজকে এতটুকুই।